আচ্ছা, এইগুলা জিনিসপত্র আমাদের মোটামুটি লাস্ট ক্লাসে অনেকখানি পড়া হয়ে গেছিল, ঠিক আছে। আমরা এটা পড়ছিলাম যে সাইন কার্ভ আর কস কার্ভ হয়, অসিলেশনস কে আমরা গ্রাফ হিসাবে দেখতে পারি, গ্রাফ হিসাবে দেখলে ওদের ম্যাক্সিমাম পয়েন্ট মিনিমাম পয়েন্টে কোন জায়গাতে ডিসপ্লেসমেন্ট যেখানে ম্যাক্সিমাম, ভেলোসিটি ওখানে মিনিমাম, আর ভেলোসিটি যেখানে ম্যাক্সিমাম, ডিসপ্লেসমেন্ট ওখানে মিনিমাম। এইটার কারণে সাইন কার্ভ হয়ে যায় কস কার্ভ, আর কস কার্ভ হয়ে যায় সাইন কার্ভ। আচ্ছা, এগুলা জিনিসপত্র সবই আমরা পড়ছি। আমরা বলছিলাম যে শুধু দুই একটা ফর্মুলা আমাদের পড়া বাকি আছে, এগুলা পড়ছিলাম, এটাও পড়ছি। আচ্ছা, হোয়াট উই নিড টু নো ইজ ইভেনচুয়ালি, এই গ্রাফ আমাদের না জানলেও চলবে, তবে এই ইকুয়েশনটা জানতে হবে, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা, এটাও আমরা লাস্ট ক্লাসে পড়ছি। এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, মানে এ সাইন থিটা, সোজা কথা, থিটাকে ওমেগা টি লিখতেছে ওরা বারবার। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে ওমেগা টি মানে থিটা লিখা। তার মানে তোমার ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু কি, ইয়োর ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এন্ড সাইন ওমেগা টি। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট ফর অবজেক্টস দ্যাট স্টার্স। আচ্ছা, এখন ডিসপ্লেসমেন্ট তো দুই জায়গায় ম্যাক্সিমাম হইতে পারে অবভিয়াসলি। যদি আমরা কোনো কিছুকে, অবজেক্টস এর মুভমেন্ট, বেসিক্যালি সোজা কথা মোশন তো আমরা দুই জায়গা থেকে ধরতে পারি। একটা ধরতে পারি হইতেছে কোনো একটা কিছু যদি পেন্ডুলামটা এখান থেকে মুভমেন্ট শুরু করে, তার মানে কি ডিসপ্লেসমেন্ট ইনিশিয়ালি জিরো, এরপরে বাড়তেছে। দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ লুকিং এট ইট, হুইচ ইজ আ সাইন কার্ভ। সালবা, বুঝতেছো? ঠিক আছে, সাইন কার্ভ কোনটা, যখন তুমি এখান থেকে শুরু করছো ডানে তুমি যাইতেছো, তার মানে কি, তার মানে সাইন কার্ভ হতেছে মানে স্টার্ট ফ্রম হিয়ার এন্ড ইট ইজ পুশ টু দ্য রাইট, তার মানে আমার ডিসপ্লেসমেন্ট ইনিশিয়ালি জিরো ছিল, পরে দিস গিভস মি আ সাইন কার্ভ। যখন আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হয়ে যাবে যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। কেন? বিকজ ইট হ্যাজ টু ফর্ম সাইন কার্ভ, আদারওয়াইজ তুমি কেমনে মাঝখান থেকে শুরু করবা? আর মাঝখান থেকে শুরু করছো মানে কি, তোমার ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট জিরো, এন্ড সাইন কার্ভ ইজ দ্য ওয়ান যার ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট জিরো থেকে শুরু হয়। And on the other hand, তুমি যদি আমার বলো পেন্ডুলামের মুভমেন্ট আমি ধরেই নিব, আমি এখান থেকে শুরু করছি, তার মানে you start off with the maximum displacement. Now if you start off with the maximum displacement, in that case আপনার equation has to start with the cos, because cos is the only curve among sin, cos, tan that starts with the maximum value and goes to the minimum. So আমাদের গ্রাফ শুরু হতে হবে cos দিয়ে, তাহলে সেই হিসাবে a graph that starts with a sine curve or velocity ইকুয়েশন আসবে কিন্তু হচ্ছে cos দিয়ে। আর যা এটা তো তোমরা জানো যে ডিফারেন্সিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কি, ভেলোসিটি। আর ভেলোসিটিকে ডিসপ্লেসমেন্ট করলে আমরা অ্যাক্সিলারেশন পাই। তো সেই হিসাবে এইটার ডিসপ্লেসমেন্ট, যার ডিসপ্লেসমেন্ট শুরু হয়েছে সাইন দিয়ে, তার ভেলোসিটির ইকুয়েশন আসবে কস দিয়ে। আর যদি আমরা বলি যে না, আপনার ইকুয়েশন শুরু করবেন, বাট ইফ বোথ ওয়েজ ইওর অ্যান্সার উইল ম্যাচ। ঠিক আছে, সো দিস বিং কনসিডার্ড লাইক দিস, এই যে সাইনের গ্রাফ এখানে দেওয়াই আছে। ডিসপ্লেসমেন্ট কেন এই দুইটা হয়, উই ক্যান ক্লিয়ারলি সি যে ইনিশিয়ালি যদি আমরা ডিসপ্লেসমেন্ট জিরো ধরি, ইওর ইকুয়েশন স্টার্টস অফ উইথ দিস। আচ্ছা, ইন দিস কেস ওরা পেন্ডুলামটাকে স্প্রিং ধরে নিছে, পেন্ডুলাম ধরে নেয়, অসিলেশনসটা স্প্রিং এর অসিলেশন কনসিডার করতেছে। স্প্রিং এর অসিলেশন কনসিডার করলে ইনিশিয়ালি স্প্রিং যেখানে স্টেশনারি আছে ওই জায়গা থেকে যখন গ্রাফ শুরু করছে তখন একটা, আরেকটা হয় যদি আমরা স্প্রিংটাকে উপরের দিকে ধাক্কা দিয়ে তারপর ছাড়ি, so which is the one that starts off with the maximum displacement. In that case আমাদের ইকুয়েশন হয়ে যাবে a cos omega t. So eventually simple harmonic motion পুরাটাকে আমরা we can summarize every single thing into this block over here. This will literally answer everything, almost সব ম্যাথ সব কিছু এক ব্লকের মধ্যে আছে, এখানে সবই দেওয়া আছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। আচ্ছা, when time is zero and you consider your displacement to be maximum, তাহলে উপরের গুলা অ্যাপ্লাইজ। তার মানে টাইম জিরোতে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম ধরলে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে a cos ওমেগা t, v হচ্ছে মাইনাস a ওমেগা sin ওমেগা t। ঠিক আছে, আচ্ছা, আর এক্সিলারেশন হচ্ছে মাইনাস a ওমেগা স্কয়ার cos ওমেগা t। আচ্ছা, আর এখান থেকে ভেলোসিটির ইকুয়েশন আমাদের এই পাশের গুলো আমরা, আচ্ছা টাইম জিরোতে যদি x জিরো ধরি, আচ্ছা এইটার ডিরাইভেশন আমাদের লেখা দরকার নাই, ঠিক আছে। এক্স এর ডিসপ্লেসমেন্ট যদি আমরা এই দুটো ইকুয়েশনকে যদি কম্বাইন করি, ইফ উই কম্বাইন ইট দেন দিস ইজ দ্য ইকুয়েশন দ্যাট উই গেট।
অ্যাজ ইন লাইক যদি সাবস্টিটিউশন করি, সাইমultaneous ইকুয়েশন মধ্যে সাবস্টিটিউশন করি, এটা আমাদের জানার দরকার। বাট হাউএভার জানার দরকার, আমাকে সাবস্টিটিউট করা তো তোমার লাগতেছে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু ঠিক যে মেমোরাইজ আমাদের করতে হবে, ঠিক আছে? উই উইল ডিরেক্টলি মেমোরাইজ দিস অ্যাজ দ্য ফর্মুলা, স্পেশালি দিস ওয়ান, a is equal to minus omega square x, দ্যাট ইজ জাস্ট ইট। আর কোনো কিছু আমাদের দরকার নেই। আর যদি টাইম জিরোতে আমরা ডিসপ্লেসমেন্ট জিরো ধরি, তাহলে দিস ইজ what the formula becomes। ঠিক আছে, আমাদের এই তিনটা ফর্মুলা জানা রাখতে হবে। একটা জানলেই তুমি বাকিগুলো দেখতে পারবে, বিকজ সিমিলার, ডিফারেন্স কোনো কিছু নাই। এই ইকুয়েশন যদি জানি, আমাদের মোটামুটি সিম্পল হারমোনিক মোশন সবার জন্য আমাদের এই কয়টাই ফর্মুলা, আর কোনো আলাদা ফর্মুলা নাই। তাও হইতেছে কি, উপরের এক্স এর ইকুয়েশন, বি এর ইকুয়েশন, আর এর জন্য মাইনাস ওমেগা স্কয়ার এক্স, দিস ইজ অল ইউ উইল নিড। বাকিগুলো লাগবেও না কখনো, বিকজ দিস আর অনলি ডিরাইভেশনস এন্ড সাবস্টিটিউশনস। সো আমাদের শুধু ওইটুক জানলেই হইতেছে। এইটুক পর্যন্ত জানলে, লাইক আই সেড, যে লাস্ট দিনই আমাদের মোটামুটি সিম্পল হারমোনিক মোশন করা শেষ। সিম্পল হারমোনিক মোশনের মধ্যে আমাদের পেন্ডুলাম এন্ড স্প্রিং অসিলেশনস, দিস ইজ অল উই নিড টু নো। আর কোনো কিছু আমাদের অত বেশি জানার দরকার নেই, আর কোনো কিছু আসেও না, এটাও ঠিক। হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্সিয়েশন, রাইট। হ্যাঁ 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 হ্যাঁ, ইউ ক্যান সে দ্যাট, বাট না, তুমি সবগুলোই খেয়াল রেখো। ইউ মাইট নিড দিস, ইউ মাইট নিড দিস, কয়েকটাই তো তুমি একবার দুইবার দেখলে তুমি বুঝতে পারবা, ইট ইজ দ্য সেম থিং। আচ্ছা, এবার আসি আমরা বাকি পার্টে। দ্য রেস্ট অফ দ্য চ্যাপ্টার ইজ অ্যাকচুয়ালি ইজিয়ার। কনজারভেশন অফ এনার্জি ব্যাপারে তো আমরা আগেই পড়ছি। হ্যাঁ হ্যাঁ, পুরাটার উপরে। হুম হুম হুম। না, পুরাটার উপর তো হওয়ার কথা না, শুধু তো স্কোয়ার উপরে দেওয়া। আচ্ছা দাঁড়াও, এটা একটা সেকেন্ড দেখতেছি সাবস্টিটিউট করে। আচ্ছা, এইটা, এরপরে এইগুলো আমরা আগে পড়ছি না? কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ এনার্জির আইডিয়া তো আমরা বহুবার পড়ছি। ও লেভেলসে পড়ছি, এএস এ পড়ছি, দ্যাট এনার্জি ইজ অলওয়েজ কনজার্ভ, ক্যানট বি কনভার্টেড, সরি ক্যানট বি ডিস্ট্রয়েড, ক্যানট বি ক্রিয়েটেড, এগুলো জাস্ট কনজার্ভ করে এক ফর্ম থেকে আরেক ফর্মে। পেন্ডুলামে আমরা ও লেভেলসেই এই এক্সাম্পলটা পড়ছিলাম, একটা পেন্ডুলামের এই জায়গাতে কাইনেটিক এনার্জি জিরো থাকে, জিপিই ম্যাক্সিমাম থাকে, আর যত নিচে নামতে থাকে জিপিই বাড়তে থাকে, কাইনেটিক এনার্জি, সরি কাইনেটিক এনার্জি বাড়তে থাকে, জিপিই তত কমতে থাকে। And it continues like that, which is what shows the conservation of energy in case of any kind of oscillating movement. A movement that is repetitive, এদের সবার মুভমেন্টে আমরা একটা জিনিস দেখতে পাই, যে এক টাইপের এনার্জি যখন বাড়ে তখন অন্য টাইপের এনার্জি কমে, আর একটা কমলে একটা বাড়ে। আচ্ছা, ফ্রি অ্যান্ড ফোর্সড অসিলেশন, এখান থেকে নতুন জিনিসপত্র আছে, দিজ আর কাইন্ড অফ ইম্পর্টেন্ট, ইজি বাট ইম্পর্টেন্ট। ফ্রি আর ফোর্সড অসিলেশনের মধ্যে ডিফারেন্স কি? নাও, প্রি অসিলেশন ইজ সামথিং যেটাকে আমরা অসিলেট করায় দেওয়ার পরে ছেড়ে দিব, যে ওর মতো মুভ করবে, দ্যাট ইজ ফ্রি অসিলেশন। ঠিক আছে, ফ্রি অসিলেশন মানে হইতেছে আ পেন্ডুলাম দ্যাট হ্যাজ বিন সেট টু অসিলেট এন্ড দেন উই অ্যালাউ ইট টু রিমেইন লাইক ইট, ওর ইচ্ছা মতো মুভমেন্ট করবে, তার মানে দিস গোয়িং টু ফ্রি অসিলেশন। ফোর্সড অসিলেশন অন দি আদার হ্যান্ড, ফোর্সড অসিলেশন বলতে তো কিছু হয় না, সোজা কথা ফোর্সড মুভমেন্ট। ঠিক আছে, ফোর্সড অসিলেশন বা ফোর্স মুভমেন্ট মানে হইতেছে যদি আমরা হাত দিয়ে পেন্ডুলামটা থামাই দিই, দ্য পেন্ডুলাম দ্যাট ইজ সুইঙ্গিং ফ্রিলি, আ পেন্ডুলাম দ্যাট ইজ সুইঙ্গিং ফ্রিলি, অ্যাবসলিউটলি ও নিজের মতো মুভ করতেছে, দ্যাট ইজ ফ্রি অসিলেশন। ওইটাকেই যদি আমরা হাত দিয়ে থামাই দিই, ওইটাই হয়ে যাবে হইতেছে ফোর্সড অসিলেশন অথবা ফোর্স মুভমেন্ট। আচ্ছা, এখানে কিছু এক্সট্রা জিনিসপত্র আছে। An example of free oscillation would be releasing a pendulum from the maximum amplitude and allowing it to move freely on its own frequency। আচ্ছা, এই own frequency মানে কি? সোজা কথা, যে কোনো একটা অবজেক্ট নিয়ে যদি আমরা ছেড়ে দিই ইজিলি অ্যান্ড ফ্রিলি, ইন দ্যাট কেস ও একটা ফ্রিকোয়েন্সিতে মুভমেন্ট করে। আচ্ছা, ও কত ফ্রিকোয়েন্সিতে মুভমেন্ট করবে, এটা পৃথিবীর সবার জন্য ট্রু। ও কত ফ্রিকোয়েন্সিতে মুভমেন্ট করবে এটা আসলে ডিপেন্ড করে ওর ম্যাসের উপর, ওর ম্যাস, ওর বডি স্ট্রাকচার, এয়ার রেজিস্ট্যান্স, সবকিছু সব মিলে যে কোনো একটা অবজেক্ট একটা, ইট উইল টেক আপ আ স্পেসিফিক ফ্রিকোয়েন্সি ফর ইটসেলফ। তার মানে তোমার কাছে যদি 50টা পেন্ডুলাম থাকে, চান্সেস আর 50টা পেন্ডুলামই ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে। আচ্ছা, এই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি অসিলেট করা মানে হচ্ছে একজন আরেকজনের থেকে সামান্য একটু হইলেও ডিফারেন্ট হবে দ্য ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তুমি বলতে পারো যে ডিফারেন্ট কেন হবে বা ডিফারেন্ট না হইলেই বা কি প্রবলেম? কোনো প্রবলেমও নাই। আবার হবে কেন, এইটা উইল ডিপেন্ড অন হাউ ইট ইজ মেড,
what kind of air resistance or drag it's going to feel, and at the same time the mass, mostly the mass of the object. যেই পেন্ডুলামের ম্যাস যেমন এইটার উপর ডিটারমাইন করবে যে ওরে যদি তুমি ফ্রিলি ছেড়ে দাও অসিলেট করার জন্য, তাহলে ওর ফ্রি অসিলেশনের ফ্রিকোয়েন্সি কত হবে। এইটাকেই বলি হইতেছে আমরা দ্য পেন্ডুলাম মুভিং অর ভাইব্রেটিং অর সুইঙ্গিং অ্যাট ইটস ওন ফ্রিকোয়েন্সি। বাই দ্য ওয়ে, এখানে আরো একটা ব্যাপার হইতেছে, the own frequency is sometimes also referred as the natural frequency of the object. যেই অবজেক্ট যেই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে ওই অবজেক্টকে আমরা বলি হইতেছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য অবজেক্ট। এখন ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করলে আবার কিছু ব্যাপার আছে, এখানে কিছু এক্সট্রা জিনিসপত্র হইতে পারে। ফর এক্সাম্পল, ঠিক আছে, আমরা যদি ধরে নেই দ্যাট এই অবজেক্টটা সুইং করতেছে, দিস ইজ ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে সুইং করতেছে। এখন দিস ইজ প্রি অসিলেশন সুইঙ্গিং অ্যাট ইটস ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, মাঝখান থেকে আমি হাত দেওয়া মানে হইতেছে দিস বিকামস ফোর্সড অসিলেশন। নাও আন্ডারস্ট্যান্ড, ফোর্সড অসিলেশন বা প্রি অসিলেশনের ডিফারেন্স আমরা বুঝলেও we need to understand that যেই জিনিস ন্যাচারালি যেই রেটে অসিলেট করতেছে তাকে যদি আমরা ফোর্স দেই, ফর এক্সাম্পল থিংস লাইক দিস, ইউ সি দ্য মুভমেন্ট, এখান থেকে যখন ওদিকে যেতেছে তখন আমি একটা ধাক্কা দিলাম, আবার এইটা যদি আমরা করতে পারি তার মানে ও যেই রেটে অসিলেট করতেছে তুমি ওর ওই একই রেটে অসিলেট করাইতেছো, তার মানে দ্য ফোর্সড অসিলেশন or forced oscillation frequency matches the natural frequency of the object. For example, কেউ একটা সুইং এর মধ্যে আছে, দোলনা, এখন দোলনাতে যে তখন দূর থেকে তোমার দিকে আসতেছে, তুমি যদি তখন ধাক্কা দাও তাহলে তো ওর অ্যামপ্লিটিউড কি হবে, আরো এনার্জি কমে যায়, তাই না? দোলনা এদিকে আসতেছে তুমি তখন ধাক্কা দিলা, তার মানে তো ইউ আর গোইং টু এন্ড আপ স্টপিং ইট ফ্রম মুভমেন্ট। রাদার ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ দ্য মুভমেন্ট, তোমার কি করা লাগবে, দোলনাটা ধাক্কা দিলে দুনিয়ার সব সুইংই কিন্তু ওর একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে, বিকজ ইট ইজ অ্যান অসিলেশন। তুমি ওরা যেমনি ধাক্কা দাও না, ঠিক আছে, তোমার ও কিন্তু একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নিয়ে নিবে। সব দোলনা কিন্তু একই রেটে সুইং করে না, একটা সুইং একরকম হবে, দেখতে একরকম লাগলেও অবভিয়াসলি ওদের টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, প্রত্যেকটা দোলনা ডিফারেন্ট। What would it depend on? It would depend on দোলনার ব্যাস কতখানি, and দোলনার যে দড়ি আছে দড়ির লেন্থ কতখানি, and it will also depend on দোলনার উপর কে বসে obviously, ঠিক আছে? হ্যাঁ obviously, because মানুষের ম্যাচ তো দোলনার সাথে এক হয়ে টোটালটা মিলে একটা ম্যাচ হবে। এরিয়া ধরে, হ্যাঁ এরিয়া ম্যাটার করবে, বিকজ দ্যাট ইজ বিকজ অফ এয়ার রেজিস্ট্যান্স। বাট ন্যাচারালি ধরলাম যদি এয়ার রেজিস্ট্যান্স না থাকে তাও কি হবে, when you change the person or frequency হালকা চেঞ্জ হবে, doesn't necessarily have to be a person with greater mass, lighter mass ও হইতে পারে, ঠিক আছে? না, not necessarily. You can't say that. It's a different equation. এটা mass-এর উপরে। বোন স্ট্রং এর সাথে গ্র্যাভিটির সাথে কি না, ওয়েটের সাথে রিলেশনশিপ আছে, বিকজ যেই মানুষটা বসবে তার ওয়েটটা উইল নট বি দ্যাট পারসনস ওয়েট এনিমোর, it will be considered as a part of the pendulum. That is how the equation is applied. তুমি দোলনাতে বসার সাথে সাথে তোমার ম্যাস সহ অ্যাড হয়ে একটা ম্যাচ হিসেবে কাজ করবে, সো টেকনিক্যালি ইউ গেট ইনটু দ্য ইকুয়েশন, তোমার ম্যাচ তখন ইকুয়েশনের মধ্যে চলে আসবে, সো তখন ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি উইল বি এফেক্টেড। এখন দোলনা যদি তুমি সুইং যেই রেটে করতেছে, বাই দ্য ওয়ে ম্যাক্সিমাম ও যতদূর পর্যন্ত মুভ করবে, একটা দোলনার যে ম্যাক্সিমাম মুভমেন্ট আছে বা ডিসপ্লেসমেন্ট আছে, দ্যাট ইজ কল্ড দ্য অ্যামপ্লিটিউড, অবভিয়াসলি দ্যাট ইজ কল্ড দ্য অ্যামপ্লিটিউড। নাও যদি আমরা অ্যামপ্লিটিউড বাড়াইতে চাই তাহলে আমাদের ফোর্সড অসিলেশনের ফ্রিকোয়েন্সি হ্যাজ টু মিট দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য সুইং। আর যদি আমাদেরটা উল্টা হয়, in that case আমরা উল্টা we will end up losing energy for both ourselves and the swing itself, আমরা দৌড়ে চলে চলে। এখন সামটাইমস এমন হয় দ্যাট, এটা তো দৌড়ানোর ক্ষেত্রে বলতেছি, কিন্তু ধরো তোমার তাহলে তো সেই হিসাবে দুনিয়ার প্রত্যেকটা জিনিসেরই জাস্ট বিকজ ইট ইজ নট a swing does not mean it does not have a natural frequency. তার মানে পৃথিবীর সবারই কি আছে একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকাটা কোনো প্রবলেম না। আচ্ছা, এখন
একটা অবজেক্ট যার একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, ওই অবজেক্টকে যদি আমরা কেউ ধাক্কা দিই তাহলে আমাদেরটা হয়ে যাবে কি ফোর্সড ভাইব্রেশন। আর ও ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে যেমনে মুভ করবে দ্যাট বিকামস ওর ন্যাচারাল ফ্রি অসিলেশন। প্রবলেম হয় কোন জায়গা থেকে, অবজেক্টস এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে যদি আমরা ধাক্কা দিতে পারি তাহলে কিন্তু কি হবে, এনার্জি লস্ট হবে না আরো বিল্ড আপ হবে? লস্ট হবে, তাই আরো বিল্ড আপ হবে না, বিকজ ও যে মুভ করতেছে এখানে গেল এদিকে আসলো, এখানে গেল এদিকে আসলো, যদি এদিকে ধাক্কা দেয় ইউ, হ্যাঁ শেষ পয়েন্টে মানে ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হবে তোমার। মানে কি তার মানে ইউ আর অ্যাডিং অন টু দ্য এনার্জি, ইউ আর অ্যাডিং অন টু দ্য এনার্জি। তখন কি হয়, এনার্জি বিল্ড হইতেই থাকে। এই এনার্জি বিল্ড হইতে হইতে সামটাইমস থিংস ক্যান গো আউট অফ কন্ট্রোল। ফর এক্সাম্পল, আ বিল্ডিং দ্যাট হ্যাজ আ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এখন তোমার বুঝতে হবে তোমার বাসার আশেপাশে যে বিল্ডিংটা দোতলা, যে বিল্ডিংটা পাঁচতলা, যে বিল্ডিংটা 10 তলা বা যে বিল্ডিংটা 20 তলা, এক একটার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এক এক রকম। এখন যদি এমন কখনো হয় দ্যাট আর্থকোয়েক একটা ফ্রিকোয়েন্সিতে হচ্ছে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আর্থকোয়েক ইজ আ ফোর্সড অসিলেশন। আর্থকোয়েকের ফ্রিকোয়েন্সি আর বিল্ডিং এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ করে যায় তাহলে এনার্জি কি হবে, আরো অ্যাড হবে। তুমি দেখবা ওয়ান অফ দ্য বিল্ডিংস মাইট বি ভাইব্রেটিং অ্যাট আ ফ্রিকোয়েন্সি অর অ্যাট এনার্জি, যেটা তোমার মনেও হতে পারে যে আর্থকোয়েকটা এত জোরে হয় নাই, তাহলে এই বিল্ডিংটাই কেন ভাঙিয়ে পড়লো? এই বিল্ডিংটা ভেঙে পড়ার একটা রিজন থাকতে পারে যে বিল্ডিং উইক ছিল, which is a very natural thing, but the physics behind it might be something else. এমনও হইতে পারে আর্থকোয়েকের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওই বিল্ডিং এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে গেছে। সো আর্থকোয়েকের যে ফ্রিকোয়েন্সি দ্যাট ম্যাচড উইথ দ্য বিল্ডিংস ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, হ্যাঁ বিল্ডিং এর অ্যাজ অ্যান অবজেক্ট ওর একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে। হ্যাঁ সবারই তো আছে, মানে ওয়াই উড ইউ নট হ্যাভ দ্য ন্যাচারাল, মানে কি ওকে তুমি অসিলেট করাইলে একটা অসিলেশনে ও ভাইব্রেট বেশি করবে, বা একটা অসিলেট ইট টেকস আপ আ ভাইব্রেশন। ফর এক্সাম্পল আমি তোমারে বলি, এখন রুমের যে টেম্পারেচার আছে, এই টেম্পারেচারে রুমের প্রত্যেকটা অবজেক্টের প্রত্যেকটা অ্যাটম কিন্তু একটা ভাইব্রেশনে আছে, একটা ফ্রিকোয়েন্সিতে আছে। ও ওই ফ্রিকোয়েন্সিতে কেন আছে, এর থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে কেন নেবে, এর থেকে কমে কেন নেয়? হ্যাঁ বিকজ এটা ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এখন তুমি যদি তার সাথে আরেকটা ফোর্সড অসিলেশন নিয়ে আসো যেটা ওই ভাইব্রেশনের সাথে ম্যাচ করে, তাইলে তো বেসিক্যালি ধরো একটা অ্যাটম ভাইব্রেট করতেছে, অ্যাটমটা এভাবে ভাইব্রেট করছে, এখন আমি ইউ সি ইট ইজ ইন দা মানে রিদমে চলে আসছে, কিন্তু ও প্রতিবার এখানে আসে আর আমি ধাক্কা দিচ্ছি। সো এটা কি হবে, অ্যাটমের এনার্জি আস্তে 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 বাড়তে থাকবে, একটা পয়েন্টে গিয়ে it will become so much that maybe the atom is going to break out of the lattice. That might happen. তার মানে কি প্রত্যেকটা অবজেক্টের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে, তুমি যদি ওই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বরাবর ভাইব্রেট করাতে পারো তাহলে অবজেক্টের এনার্জি বিল্ড আপ হয় অ্যান্ড এটা অতিরিক্ত জোরে ভাইব্রেট করা শুরু করবে। তখন তুমি দেখবে ইট উইল টেক আপ সাম অ্যাম্পলিটিউড দ্যাট ইজ মাচ গ্রেটার দ্যান সামথিং ইউ কুড এভার ইমাজিন। ধরো কোনো কারণে এই টেবিলটা ভাইব্রেট করতেছে, এখন এই টেবিলটা যখন ভাইব্রেট করতেছে তুমি তো এই টেবিল একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে, কত ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে। আমি যদি বলি যে একটা সুতা দিয়ে আমি এই মার্কারটারে হ্যাং করাবো, হ্যাং করে ওরে একটা ছেড়ে দিব, ও অটোমেটিক্যালি একটা অসিলেশনের মধ্যে যাবে, আর এইটাকে যদি দেই এইটার অসিলেশন যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হবে, বিকজ দুইজনের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি ডিফারেন্ট। এখন ওই সময় তুমি যদি কোনো একটা কারণে ধরলাম there's a music going on, মিউজিকের যে ফ্রিকোয়েন্সি ওই ফ্রিকোয়েন্সি ম্যাচেস দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য রিমোট। তুমি দেখবা রিমোটটা ন্যাচারালি ভাবে ভাইব্রেট করতেছে, গান অন করার পরে ওর সুইং করার রেট বেড়ে গেছে, অথবা রেট বাড়ে নাই, অ্যাম্পলিটিউড বেড়ে গেছে। তার মানে কি হয়েছে, ওই মিউজিকের যে ফ্রিকোয়েন্সি দ্যাট ম্যাচড উইথ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য পেন্ডুলাম। সো তখন কি হয়, ওই মিউজিকটা মানে মিউজিকের ফ্রিকোয়েন্সি ওই পেন্ডুলামকে আরো বেশি সুইং করতে হেল্প করতে থাকে, এক্সট্রা ফোর্স হিসাবে কাজ করা শুরু করতে পারে। কারণ কি হয়, তোমার মনে হবে অতিরিক্ত বেশি ভাইব্রেট করতেছে। আমি তোমাকে বলি কখনো এমন হয়েছে দ্যাট ইউ টার্ন ডাউন সাম মিউজিক অ্যান্ড
2-3টা জানালা আছে বাসায়, বাট একটা জানালা অতিরিক্ত বেশি ভাইব্রেট করা শুরু করছে, এরকম কখনো দেখছো? ঠিক আছে, যদি নাও হয়ে থাকে এটা হয় অনেক সময়। এটা কেন হয়? স্পেসিফিক্যালি ওই গানের যে ফ্রিকোয়েন্সি আছে দ্যাট ম্যাচড উইথ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্যাট উইন্ডো। তখন কি হবে, তোমার কাছে মাঝে মাঝে মনে হতে পারে যে উইন্ডো ভাঙিয়েই যায় কিনা। এটা কি, ইজ ইট বিকজ দ্য সাউন্ড ইজ টু লাউড? নট নেসেসারিলি। হইতে পারে, ইট মাইট বি অলসো বিকজ মিউজিকের কোনো না কোনো একটা বিটের ফ্রিকোয়েন্সি ম্যাচেস উইথ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য উইন্ডো পেইন। সো উইন্ডোটা অতিরিক্ত ভাইব্রেট করা সময়, বিকজ এই উইন্ডো পেইনটা যখন ভাইব্রেট করতেছে তুমি হয়তো চোখে দেখতে পাইতেছো না, ও এখান থেকে এখানে আসতেছে, আবার যখন উল্টা দিকে যাবে তখনই আরেকটা ধাক্কা খাচ্ছে ও। আবার এখান থেকে এসে আবার যাওয়ার সময় তখন আবার মিউজিকে ভাইব্রেশনে, এয়ারে ভাইব্রেশনে আরেকটা ধাক্কা দিচ্ছে না, আস্তে 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 বিল্ড আপ করে, বিল্ড আপ করতে 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 একটা সময় কি হবে, উইন্ডোটা ভেঙে যাবে। ফর এক্সাম্পল আমি তোমারে বলি, অপেরাতে কি করে, একটা একটা গ্লাস নেয় না, একটা গ্লাস নিয়ে পার্সন স্টার্ট সিঙ্গিং and eventually breaks the glass. What does the person say? ঠিক আছে, হ্যাঁ, that is why is opera so difficult. What do you think this lady does? I know this is always done by women. This is always done by women because ছেলেদের পক্ষে পসিবলই না ওই ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করা। একটা গ্লাসে যে ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে, অপেরাতে তোমার ওই কি গান গায়, সাথী বাস নামে গান গায়, এটা তো গায় না। ওই she keeps singing and shouting, she keeps on shouting, ঠিক আছে, বাট তারপরও ওরে নিয়ে সবার তো মাথা নষ্ট করে যে ও মাই গড দিস লেডি ইজ সাচ এ গুড সিঙ্গার। ওয়াই ইজ শি আ গুড সিঙ্গার? বিকজ ও একটা স্পেসিফিক ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ওর হাতে বা সামনে যে গ্লাসটা আছে, ও জানে যে ও কি করে আস্তে 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 ওর ভয়েসের যে ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সিটাকে গ্লাসের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করায়। এখন এটা টাফ, অবভিয়াসলি এক্সট্রিমলি টাফ। ইউ নিড টু হ্যাভ সুপার মানে এক্সিলেন্ট লেভেল অফ কন্ট্রোল ওভার ইউর vocal cord to maintain and come up with the frequency and then keep doing this for quite some time. একটা না, থামা যাবে না কিন্তু। হ্যাঁ, করতে 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 ও কি করে, গ্লাসের প্রত্যেকটা পার্টিকেলের ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা তোর ভয়েসকে ম্যাচ করে ওটা মেইনটেইন করে, and she holds on to it for the time period that it takes in order to break the glass without having to touch it at all. তার মানে ও কি করে, ওই গ্লাসের ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ওর ভয়েস একটা ম্যাচ করে, কি করে, ফ্রি অসিলেশনটাকে that turns it into a forced oscillation and then eventually গ্লাসটারে ভাঙিয়ে ফেলতে পারে। এই যে ফ্রি অসিলেশন বা ফ্রিকোয়েন্সি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করলে অতিরিক্ত ভাইব্রেশন বেড়ে যাচ্ছে, এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে রেজোন্যান্স। দিস ইজ কল্ড রেজোন্যান্স। প্রত্যেকটা অবজেক্টে একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে, যদি তুমি ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে তোমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে পারো, ওর ভাইব্রেশনের রেট অতিরিক্ত বাইরে যাবে, দ্যাট ইজ বিয়ন্ড ইউর ইমাজিনেশন। এটা এমনও কিছু, মানে তার মানে ইট ইজ পসিবল। যেমন আমি তোমাকে বলি, এই যে অনেক সময় দেখছো মুভিতে দেখায় যে দ্য সাউন্ড সামবডি কিপস অন শাউটিং এন্ড দেন জানালা টালা সব ভাঙে একেবারে কাচ মাছ নাই হয়ে যায়। এই আইডিয়াটা কই থেকে আসে? এখান থেকে আসে। If your voice frequency matches with the window pane's natural frequency, yes, it is possible. হরর মুভিতে দেখে, কিন্তু ওইখানে হ্যাঁ এটাও দেখা যে ওইটা ইট ইজ টু লাউড, ইট ইজ টু লাউড, বাট লাউডনেসের কারণে কিন্তু ভাঙে না, লাউডনেসের কারণে ভাঙে। ঠিক আছে, তুমি ডোন্ট ট্রাই ইট সালা, ইউ ক্যান্ট ডু, এটা মেয়েরা তুমি পারবে না। কি সালুয়া ভাই করে দেয়? আরে না রে বাবা, এটা ডিফিকাল্ট, প্রচুর শার্প ভয়েস থাকে, শার্প ভয়েস থেকে হাই ফ্রিকোয়েন্সি, আর এটা মেইনটেইন করা লাগে, এটা তুমি মেইনটেইন করতে পারবে। চাইলে আর বার্গার খাওয়া যাবে, এটা সালোয়া করতে পারলে she can start doing, কালকে প্যারিসে চলে গিয়ে শোটাও শুরু করে দিবে, ওপেনা করে ফেলবে। না না, it is not all that loud. It's not the loudness that breaks the glass. হ্যাঁ ভাঙতে পারবে, এবার ওই ফ্রিকোয়েন্সি মেনটেন করতে হবে তো। না না না, এখন তুমি যদি একদমই লাউড না হও তাহলে তো আবার প্রবলেম আছে, তাহলে তো আবার মানে সাউন্ডের ইন্টেন্সিটি কমে যাবে। আরে না, হুইসপার করলে হবে না, বিকজ এনার্জি অতিরিক্ত কম হলে তো সমস্যা। তুমি হুইসপার করতেছো সময়, ইয়েস ইউ আর রাইট দ্যাট ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না, কিন্তু অ্যাম্পলিটিউড তো কমে যাচ্ছে, ইন্টেন্সিটি কমে গেলে তো এনার্জি কমে যায়, এত কম এনার্জি দিয়ে তো হবে না।
বাট ইট ইজ পসিবল, এটা যে কোনো জায়গাতে পসিবল। যেমন এরকম একটা ইনসিডেন্ট রিয়েল লাইফ একবার হয়ে গেছিল লন্ডনে, ইফ আই এম নট রং। ঠিক আছে, ইট হ্যাপেন দ্যাট একটা কত তোমার ধরো 5-7 হাজার সোলজার প্যারেড করে যাচ্ছিল, ওদের যে প্যারেডের ফ্রিকোয়েন্সি ওইটা যে ব্রিজের মধ্যে যাচ্ছিল ব্রিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে গেছে। আর হঠাৎ করে পুরো ব্রিজ সবাইকে নিয়ে নিচে পড়ে গেছে, এভরিবডি ডাইড, অলমোস্ট এভরিওয়ান ডাইড এট দ্য সেম টাইম। হ্যাঁ, তো তখন মানুষজন অবাক হয়ে গেছিল যে এটা কিভাবে সম্ভব যে কয়েকটা মানুষে ব্রিজ ভেঙে গেল, এটা কেমনে সম্ভব। তখন তো মানুষজন প্রথমে পিপল স্টার্টেড ব্লেমিং যে হোয়াট ইজ ইট অ্যাবাউট দ্য স্ট্রাকচার, কি বানাইছে ভাঙি কেন গেল, আসলে স্ট্রাকচারে কিছু করেন নাই। দেন দে রিয়েলাইজ দেন ওদের যে প্যারেডের ফ্রিকোয়েন্সি এইটা ব্রিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করেছে। তুমি বলতে পারো ব্রিজের তাহলে অন্য ব্রিজে কেন ম্যাচ করে না, লাইক এ সেড ইন দ্য বিগিনিং, ইট ডিপেন্ডস অন দ্য ম্যাস অফ দ্য অবজেক্ট। তো ওই ব্রিজের ম্যাচ এমন ছিল, স্ট্রাকচার এমন ছিল দ্যাট ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে এটা ম্যাচ করছে। সো দ্য প্যারেড অ্যান্ড দ্য বিট, ইট got or exactly synced with the bridge এর natural frequency. Sync করার কারণে ব্রিজ ইনিশিয়ালি ভাইব্রেট করা শুরু করছে, and এই ভাইব্রেশন বাড়তেছে। and আর্মিদের তো দে হ্যাভ টু কিপ ডুইং দেয়ার জব, and ওরাও অবভিয়াসলি এটা বুঝে নাই, বুঝলে হয়তো থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট। হঠাৎ করে ভেঙে পুরোটা নিচে পড়ে গেছে। and I তো ব্রিজের নিচে কি থাকবো, ঠিক আছে, ফ্লাইওভার, মহাখালী ফ্লাইওভার, নিচে সিএনজি চলতেছে। আরে না রে বাপ, পানি ছিল, অবভিয়াসলি অনেক পানি ছিল। Why would না 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 না, it was water and they most of them died. না না না, তুমি কি মনে করো, আরে বাবা বড় ব্রিজ, তোমার কি মনে হয় ইফ ইউ ক্যান সুইম দেন ইউ ক্যান স্টিল গেট আউট, যদি পদ্মা ব্রিজ ভেঙে পড়ে ইউ ক্যান স্টিল গেট আউট অফ দ্য ওয়াটার, ইজ ইট পসিবল? জীবনও সম্ভব না, যতই তুমি সুইম করতে পারো না কেন। পদ্মা মেঘনা এগুলোর মধ্যে পড়া মানে তো ইউর ডেড ফর শিওর, 100%। সমুদ্রে পড়লেও মানে এত রিস্ক নেই, এখানে পড়লে যা হবে। সমুদ্রের পানি ইজ কামার দেন দিস। পদ্মা মেঘনা রিস্কি তো, বাংলাদেশের মানে নদী তো অন্য লেভেলে, বাট নট পদ্মা মেঘনা যমুনা, নট দিস। এগুলার মাঝখানে পড়লে তোমার মালদ্বীপের পানি ইজ নট অ্যাজ ভায়োলেন্ট অ্যাজ বাংলাদেশি ওয়াটার। না না না, ইট ইজ, ইট কুড বি, আমি একটু দেখছি। কিন্তু আমি তোমাকে কি বলতেছি, কিন্তু সালমা তুমি এটা চিন্তা করো, বাংলাদেশের নদী যে মুভমেন্ট, আই এম নট টকিং অ্যাবাউট যখন পানি ভায়োলেন্ট হবে, ইট ইজ অলওয়েজ লাইক দ্যাট 24/7। মানে সমুদ্রের তো পানি কখনো কমে বাড়ে, ঠান্ডা হয়, আবার বেশি ভায়োলেন্ট হয়, আবার বেশি, মানে নদীতে তো কিছুই হয় না কখনো, ইটস অলওয়েজ ইন দ্যাট। গোসল কি মানুষ মাঝখানে গিয়ে করে নাকি, একেবারে ব্রিজের মাঝখানে লাফ দিয়ে গোসল করে? আরে ভাই, গোসল তো সাইডে এক জায়গায় দাঁড়ায় করে। কি গ্রামের মানুষ গোসল করে কি পদ্মার মাঝখানে গিয়ে? কোন গ্রামের মানুষ গোসল করছে? আমি গোসল করতে যাও, এত গোসল করলে তো সমস্যা। আরে না না, থিংস আর ডিফারেন্ট, দিস ইজ স্ক্যারি। তুমি দেখো একবার, তুমি ভালো মতো নোটিস করো, দিস ইজ স্ক্যারি, দিস ইজ স্ক্যারিয়ার দেন ইউ থিঙ্ক। বাংলাদেশে যে নদী আছে বা ইন্ডিয়াতে কিছু নদী যেগুলো আছে, এগুলো অস্বাভাবিক পানির ফ্লো, এন্ড এগুলোর ডেপথ তো অতিরিক্ত। মানে তোমার তো আসলে পুরো সমুদ্রের মাঝখানে পড়ার দরকার, সব জায়গায় তো কমে নাই। এই যে ধরো ব্রিজ, যে পদ্মা ব্রিজের মাঝখান দিয়ে যদি কেউ পড়ে, তো দিস নো ওয়ে আউট অফ ইট। পানির যে মুভমেন্ট, এটা অস্বাভাবিক মুভমেন্ট, ভয়ঙ্কর না? I don't know how many, that I don't remember, but সবাইও মরছে কিনা এটা আমি জানি না, but it happened. That's the thing. আর এটা যখন হয় তখন আমরা এটাকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলি, ন্যাচারাল রেজোনেন্স বলি, রেজোনেন্স বলি, মানে কোনো কিছু ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে যদি ম্যাচ করে তো। খেয়াল করছি, জানি না। না
আচ্ছা দেখেন, এখন ফ্রি অ্যান্ড ফোর্স অসিলেশনে তাহলে এক্সাম্পল অফ ফ্রি অসিলেশন অ্যান্ড ফোর্স অসিলেশন এগুলো সবকিছু আমরা পারছি বা পড়ছি। Oscillations acting on periodic external force where energy is given in order to sustain oscillations. That is, if we apply force on a system that make it oscillate at a frequency, then we can say that it is force vibration. যেমন এইটাকে এখন মুভ করাইলাম, দিস ইজ ফোর্স ভাইব্রেশন। আর যদি ন্যাচারালি মুভ করে তাহলে ফ্রি অসিলেশন। কিন্তু ওই যে যেটা বললাম আমরা অনেকখানি পড়ে ফেলছি অলরেডি। আচ্ছা এরপর এখানে যাই, হোয়াট ইজ রেজোনেন্স? এভরি অবজেক্ট হ্যাজ আ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ ইট উইল অটোমেটিক্যালি ভাইব্রেট when it is left to vibrate or swing freely. The frequency is the natural frequency of the object. If the driving frequency, তার মানে যেখান থেকে ধাক্কাটা খাচ্ছে, if the driving frequency becomes equal to the natural frequency of the object, then the energy of oscillation will increase or will add up. The amplitude will increase, the object will start to oscillate with the maximum energy. This is called resonance. When the driving frequency matches with the natural frequency, it vibrates with very high amplitude, called the resonance. এটাই আমি চিন্তা করতেছিলাম যে এটার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিও কিন্তু একটা আছে, যার জন্য কিন্তু ওই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতেছে, এন্ড এটা কিন্তু ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এট দ্য মোমেন্ট আসলেই। জাস্ট দ্যাট ইট ইজ মেকিং সাউন্ড, যার জন্য আমরা বুঝতে পারতেছি সবগুলো সিডি আছে, বাট এর একটা সাউন্ড হচ্ছে দেখে কিছু বুঝতে আছে। অবভিয়াসলি 100% ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতেছে। হ্যাঁ, না না না, এটা ফোর্স ভাইব্রেশন, ও ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ভাইব্রেট করছে। এখন তুমি যদি আরেকটা ফোর্সড ভাইব্রেশন নিয়ে আসো, একটা অবজেক্ট নিয়ে আসলা দ্যাট ইজ ভাইব্রেটিং এক্স্যাক্টলি এট দ্য সেম ফ্রিকোয়েন্সি অ্যাজ দিস ওয়ান, এন্ড ওটার সাথে এটা দিলা, তুমি দেখবা হইতে পারে যে এসি এখানে খুলে পড়ে যাবে, সাথে সাথে পড়ে যাবে কিছুক্ষণের মধ্যে 100%, বিকজ ওর অ্যামপ্লিটিউড অতিরিক্ত বাড়তে থাকবে। আর ফোর্স ভাইব্রেশন মানে কি, ও যেভাবে ভাইব্রেট করতেছে তুমি ওভাবেই ভাইব্রেট করাইতেছো, এন্ড ওর এনার্জি তো অ্যাড হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে। তো ইভেনচুয়ালি তুমি দেখবে স্ক্রু থেকে ওর কেসিং থেকে খুলে ভেঙে উঠছে না, তো হবে 100%। সব অবজেক্টেরই হয়। এই যে আমরা যে বিল্ডিং গুলো হয়, তো এইগুলোতে আমাদের আইডিং গুলো মানে ভূমিকম্প তাহলে কি এই যে পার্টিকুলার করে এটা কি মানে ন্যাচারাল বিল্ডিং এর বাইরে রেজিস্ট্যান্সটা বাইরে চেঞ্জ তো করে 100%, হ্যাঁ এটা করে তো। এটা আমি তোমাকে বলি, আমাদের দেশে মেনটেন না করলে এটা জাপানে মেনটেন করে তো। ওরা ইন্টেনশনালি, ঠিক আছে, কি করে বিল্ডিং এর মধ্যে এক্সট্রা ওয়েট অ্যাড করে, এক্সট্রা ওয়েট অ্যাড করে, এটা বিল্ডিং এর পার্ট না তো। জাপানে দেয়ার আর বিল্ডিং, যেসব বিল্ডিং এর উপরে তুমি ছাদে উঠলে দেখবা বিল্ডিং এর মাঝে, আমি শুনছি যদিও, ঠিক আছে, আমার এক ফ্রেন্ড আমারে বলছিল যে ও জাপানিজ বিল্ডিং এর অনেকগুলোর মাঝখানে ছাদে উঠলে তুমি দেখবা বড় একটা মেটাল বল রাখা, এর কোনো ইউসেজ। নিচে স্প্রিং এর মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো দেয় কেন? নিচে স্প্রিং এর মতো যেটা দেয়, ওইটা দেয় হইতেছে যাতে স্টেবল হইতে পারে, ঠিক আছে। জাপানে কিছু বিল্ডিংস আছে যেগুলোর নিচে পুরাটা রোলার্স এর উপর বসা, সো আর্থকুয়েক হইলে ওটা ডানে বামে রোল করতে পারে, রোল করে ইট কামস ব্যাক টু দ্য সেন্টিং। হ্যাঁ, বেসিক্যালি ট্রলির মতো নিচে চাকা দেওয়া আছে বিল্ডিং এর নিচে, সো অতিরিক্ত আঁকা বাঁকা হইলে বিল্ডিং ডানে বামে হালকা একটু স্লাইড করতে পারবে। জাপানে আছে, জাপানে তো অনেক আর্থকুয়েক হয়, সো ওরা এইসব জিনিসপত্র করে রাখে আগে থেকে, না তো সব বিল্ডিং ভেঙে যাবে একবারে, প্রচুর আর্থকুয়েক হয় তো ওদের। কিন্তু ওরা কি করছে, ওভার দ্য ইয়ার্স এটার সিস্টেম বানায় ফেলছে যে কেমনে আর্থকুয়েকটা প্রিভেন্ট করতে হয়। তারপর কি করে, বিল্ডিং এর উপরে এক্সট্রা ওয়েট অ্যাড করে দেয়। ওয়েট অ্যাড করে দিলে ধরো তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ হইলো, তারপর কি হবে, ওইটা একটা রেকিং বলের মতো। ধরো বিল্ডিং, দিস ইজ দ্য বিল্ডিং, বিল্ডিং যদি ডানে টিল্ট হয় তাহলে রেকিং বল যায় কোন দিকে, বাম দিকে। আর বিল্ডিং যদি এইদিকে টিল্ট হয় তাহলে বল যায় ওইদিকে, বিকজ অবজেক্ট অ্যাট রেস্ট টেন্ডস টু রিমেইন অ্যাট রেস্ট। সো বিল্ডিং ডানে গেছে, বল তো ডানে যায় না, বলের উপর তার ভূমিকম্প হচ্ছে না, তো বল রিমেইনস ইন দ্য সেম প্লেস। সো কি হবে, বিল্ডিং এদিকে কাট হবে ডান দিকে, বা সরি তোমাদের বাম দিকে, আর তখন বল কি হবে, বল হালকা বামে চাপবে, আর বিল্ডিং যখন এদিকে হবে বল আবার হালকা ডানে চাপবে। সো তুমি এবার ছাদের উপরে একটা ফ্লোরে এরকম হিউজ ম্যাস ওলা একটা জিনিস ওরা রেখে দেয়, রেখে দেওয়াতে কি হয়, এটা বিল্ডিং এর ব্যালেন্স বাড়ে। না না, বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ উই আর ওকে, উই আর ডুইং ফাইন। আমাদের তো এত, তোমাকে আমি বলি বাংলাদেশের বাঁচারই কথা না, আমাদের আর তো অনেক কম হয়, সিক্সেও জীবনে যায় না। তুমি দেখছো লাস্ট দিন এই যে ইন্দোনেশিয়াতে 7.5 কি হয়েছে, একটা যে ভিডিও, মানে আমি ভিডিওটা কয়েকবার দেখলাম, মানে এটা একটা অস্বাভাবিক ব্যাপার। তোমার বিল্ডিং, ফিলিপিন্সেরটা ইনফ্যাক্ট ভিডিও যেটা দেখছো ফিলিপিন্সেরটাই, ইন্দোনেশিয়াটা মানে আজকে সকালে হয়েছে, সরি ইন্দোনেশিয়াটা আজকে সকালে হয়েছে মনে হয়। তোমার ফিলিপিন্সেরটা, তোমার একটা ছেলে বাইরে থেকে দাঁড়ায়, ছেলে বলতে কি মানে ধরো তোমার সিনিয়র আমাদের এই যে ধরো, ও বাইরে থেকে দাঁড়ায়, ও লিটারালি দেখতেছে ওর বিল্ডিং, ও শুট করতেছে, ভিডিও করতেছে, ঠিক আছে, ওর বিল্ডিং ভাঙতেছে ইন লাইক অ্যাবাউট 30-40 সেকেন্ডস। ভাইঙে যেমনি পড়তেছে তুমি কল্পনা করতে পারবে না। আমি জাস্ট চিন্তা করলাম যে এটা যদি বাংলাদেশে হয়,
আরেক মানে কি হেল্পলেস, দোতলা বিল্ডিং তাতেই এই অবস্থা হয়ে গেছে। আর তোমার 20 তলা হইলে তো কি বলবো, হাইয়ে ছিল মানে এক্সপ্লোশনের মতো হবে। বাংলাদেশে তো তাও কি বেশি না, কিন্তু 7 মনে হয় হয়েছে। আর আমাদের দেশে তো একবার 2 সেকেন্ডের জন্য 6 এর কাছাকাছি হয়েছিল, এই যে এই লাস্টেই তো হইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সকালবেলা একদিন শুক্রবার সকাল, ও মাই গড যেই ভয়ঙ্কর ছিল রে ভাই। আই ডোন্ট রিমেম্বার দ্য টাইম, বাট এটা আমার লাইফে এক্সপিরিয়েন্স করা ওয়ার্স্ট কাইন্ড অফ আর্থকুয়েক এভার। ও মাই গড, আনবিলিভ। আমি জানি না, আমার লাইফে দেখা এটা হাইয়েস্ট। আমি প্যারা খেয়ে গেছিলাম এবার। ভাই, আমি শুক্রবার দিন সকালবেলা বাসায় বসে আছি, ঠিক আছে, আমি দেখি পুরা বিল্ডিং যেমন নড়তেছে। তার মানে মেপিলিফের যে একজন মিস আছে ইকোনমিক্স পড়ায়, মিসের বাসার অনেক জিনিসপত্র ভেঙে গেছে ওই আর্থকুয়েকে। আর্থকুয়েক যেভাবে হয়েছে, উপরে যত স্যান্ডলিয়ার্স ছিল, দে আর এক্সট্রিমলি রিচ, ঠিক আছে, দে হ্যাড সো মেনি অফ দা ভেরি এক্সপেন্সিভ থিংস ইন দা টপ, সব উপর থেকে নিচে পড়ছে। আর্থকুয়েক মারাত্মক হয়েছিল তো এবার। 6 ছিল মনে হয়, তাও 6ও না, কাছাকাছি। 2-3 আওয়ার্স, 2-3 আওয়ার্স। হ্যাঁ, এই ক্লাসে ছিল। That is, there's no reason to do that. No, it doesn't matter how scared you are. You can just say, I'm still scared after a year. 2 ঘন্টা কোনো বিল্ডিং থাকে না তো, ভাঙার থাকলে 15 মিনিটের মধ্যে ভেঙে যায়। না, আমি প্রথমে বাসা থেকে বের হইতে যাচ্ছিলাম, আমি বসা, মানে অপোজিটে আমার ওয়াইফ বসা, ও ব্রেকফাস্ট করতেছে, তা আমি কি জানি করতেছিলাম, চা খেতেছিলাম মনে হয়, সামথিং কিছু একটা। তা আমি প্রথমে আই স্টার্টেড রানিং, ঠিক আছে, রানিং, আই স্টার্টেড প্রেইং অ্যান্ড রানিং, ঠিক আছে, বোথ এট দ্য সেম টাইম। অ্যান্ড ইন 2 সেকেন্ডস আমি দাঁড়াই গেছি। কারণ আই ফিগার যে এখন আর দৌড়ায় লাভ নেই, যেভাবে হচ্ছে এটা ভাঙা থাকলে এখন ভেঙে যাবে। আই ওয়াজ অলমোস্ট রেডি যে এটা ভাঙা থাকলে এখন ভেঙে যাবে। মানে ওইভাবে করে আমি নিচে নামতে পারবো না, এটা সম্ভব না। এই ফ্রিকোয়েন্সি, এই হাই অ্যামপ্লিটিউডে আর্থকুয়েক চলতেছে, আর আমি নিচে নামতেছি, আমি তো দাঁড়াইতেই পারতেছি না মাটিতে। ওদের দাঁড়ায় থাকা ডিফিকাল্ট হয়ে যেতেছে, মানে আমি অলমোস্ট অ্যাবাউট টু টপল ওভার। অনেকক্ষণ ছিল না, থ্যাংক গড। তুমি কি আর ইউ মিসিং ইট? অনেকক্ষণ তো ছিল না, ঠিক আছে। চার খারাপ হয়ে গেছে, তুই কি হলো, ভয়ঙ্কর। না না না, স্লিপিং মানে ভালো হয়েছে। You don't want to experience it. It was scary. It was scarier than any horror movie you have ever seen. শুক্রবার সকাল ছিল তো অনেকে ঘুমায় ছিল, যারা ওই সময় জাগনা ছিল, ঠিক আছে। আই ইয়া, আচ্ছা এটা অফ করে দিই, ঠিক আছে। এই রেজোনেন্স থেকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, টেকনিক্যালি আমাদের সিলেবাস শেষ, ঠিক আছে, সবই পড়ায় ফেলছি, জাস্ট রিডিং পড়বো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তোমার